সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান কোথায়? এখন সেটাই কোটি টাকার প্রশ্ন। আর এর মধ্যেই শাহজাহানের সঙ্গীর খোঁজ। হামলায় অভিযুক্ত শাহজাহান সঙ্গী জিয়াউদ্দিন মোল্লা, যে জিয়াউদ্দিন মোল্লার বিরুদ্ধে ইডির অভিযোগ। শাহজাহান সঙ্গীর খোঁজ এবং ওনার মেয়ে অর্থাৎ জিয়াউদ্দিনের মেয়ে, তিনি কি জানাচ্ছেন একবার শোনাবো আপনাদের। বাবা বাড়িতে নেই কেন? আমরা তো শুনছি যে বাবার নামে নাকি কেস হয়েছে, তো বাবাকে মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে, ওই জন্য বাবা কারা ফাঁসিয়েছে? বিরোধী যারা দল আছে তারা হয়তো ফাঁসিয়েছে। যোগাযোগ রয়েছে, মাঝে মাঝে কথা হয়, আজকে কথা হয়নি, কালকে শেষ কথা হয়েছে। পুলিশ কি এসেছিল একবার? হ্যাঁ, পুলিশ এসেছিল। কি বলছে? যে বাড়িতে আছে কি না। বাবা আর শেখ শাহজাহান কি একই সঙ্গে আছে? না। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউলের থেকে একটু জানবো। জিয়াউল, আমরা যেমনটা শুনলাম জিয়াউদ্দিন মোল্লার মেয়ে তিনি তো বলছেন বাবা এলাকাতেই আছেন, তাহলে তো একটাই প্রশ্ন, শাহজাহান কোথায়? দেখো, গত শুক্রবার সন্দেশখালী সরবেরিয়ায় এই যে একেবারে শেখ শাহজাহানের বাড়িতে ইডি গেছিলেন, সেখানে তাদের উপরে হামলা, পরবর্তীকালে সংবাদ মাধ্যমের উপরে হামলা, তারপরেই কিন্তু একাধিক ধারায় কিন্তু অভিযোগ হয়েছে এবং সেখানে যেমন শেখ শাহজাহানের নামে অভিযোগ হয়েছে তার একেবারে তার ঘনিষ্ঠ অর্থাৎ পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন, তার নামেও হয়েছে। কিন্তু তিনি নাকি ফেরার, পুলিশ বলছে তাকে ধরে পাওয়া যাচ্ছে না। কিন্তু তার বাড়ি অর্থাৎ পরিবারের তার মেয়ের অভিযোগ, তার বাবা গতকাল সকালেও তাদের সঙ্গে কথা বলেছেন, আজও কথা বলেছেন। তাহলে পুলিশ কিভাবে বলে তাদের যোগাযোগ করা যাচ্ছে না, তাদেরকে ধরা যাচ্ছে না, তারা কোথায় রয়েছেন জানেন না। ফলে পুলিশ কি সত্যি জানেন না, না পুলিশ জেনেও তাদেরকে ধরছেন না। ফলে তার পরিবার দাবি করছে তার বাবার সঙ্গে কথা হয়েছে, মেয়ের সঙ্গে কথা হয়েছে। তাহলে পুলিশ কিভাবে বলছে যে তার মেয়ের এটাও অভিযোগ যে তাদের বাড়িতে পুলিশ একাধিকবার গেছেন, কিন্তু তিনি তো ফোনে কথা বলছেন। তাহলে ফোনে ট্যাগ করে কেন ধরা যাচ্ছে না, এই প্রশ্ন উঠছে। মূলত গত শুক্রবারের ঘটনা ঘটলেও আজকের কিন্তু 5 দিন পরে এই সন্দেশখালীর যে একেবারে বাসন্তী হাইওয়ে রয়েছে, সেই বাসন্তী হাইওয়ে একেবারে নেজার থানা, সেখানে নাকা চেকিং চলছে। কেন চলছে? একদিকে হচ্ছে যদি এই 5 দিন পরে হয়তো পালাতে পারে শেখ শাহজাহান এই সন্দেশখালীর মাটি থেকে, তার জন্যই তাকে নাকা চেকিং করছে। অন্যদিকে ইডি যে এলাকায় আবার ঢুকতে পারে, ইডি ইতিমধ্যে জানিয়েছেন তারা গোপনীয়তা অবলম্বন করবেন, অর্থাৎ আবার যদি এখানে আসেন তাহলে প্রশাসনকে, তারা পুলিশ প্রশাসনকে জানাবেন না, ফলে তারা চলে আসবেন। এটার জন্য কিন্তু পুলিশের নাকা চেকিং হচ্ছে বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে, নেজার থানার পক্ষ থেকে। ফলে সকাল থেকে দফায় দফায় নাকা চেকিং। ফলে ছোট বড় সব গাড়ি এবং যে সমস্ত বাস এই এলাকায় আসছেন, সেই বাস কলকাতার দিক থেকে আসছেন, সেই বাসের প্রতি সিটে কারা বসেছে, তাদের কোথা থেকে এসছেন, কেন এসছেন, কি দরকার, তাদের নাম ঠিকানা জানার চেষ্টা করছেন, এই নাকা চেকিং করছেন। ফলে সব মিলিয়ে 5 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত অধরা রয়েছে শেখ শাহজাহান এবং তার সৈনিক অর্থাৎ তার বিশ্বস্ত সৈনিক হিসেবে বিশ্বস্ত সহযোগী, তিনিও কিন্তু ফেরার। কিন্তু পরিবারের দাবি তিনি কথা বলছেন, ফোনে কথা বলছেন। তাহলে পুলিশ কি ইচ্ছাকৃতভাবে ধরছেন না, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রশ্নই উঠছে একেবারেই। এবং সন্দেশখালীর এই যে বেতাজ বাদশা শেখ শাহজাহান কোথায়, সেই প্রশ্ন তো আছে। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি হয় এবং সেই তল্লাশির আগেই কিন্তু রীতিমতো তুলকালাম হয়, হামলা হয়। আর অন্যদিকে শঙ্কর আর্যকে গ্রেফতারের পর হামলা। আর আজ বয়ান নিতে 2 জেলার পুলিশ অফিসার সিজিওতে যায়, যে ছবি আপনারা দেখছেন। একদিকে বসিরহাটের ডিএসপি এবং অন্যদিকে বনগাঁর ডিএসপি আজকে সিজিওতে যান। এবং তারপর ঠিক কি হলো, বয়ান নেওয়া গেল কি গেল না জানবো। অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, আমরা যেমনটা জানি যে আজকে বয়ান নিতে 2 জেলার পুলিশ অফিসার সিজিওতে যায়, কিন্তু বয়ান পাওয়া গেল না। ঠিক কি কারণে বয়ান নেওয়া গেল না? আমরা জানি, দেখলাম যে একেবারে সিটিও কমপ্লেক্সে যে একেবারে যে বনগাঁ যিনি হচ্ছেন ডিএসপি, তিনি যেমন গিয়েছেন, তারই পাশাপাশি একেবারে সন্দেশখালী বসিরহাটের ডিএসপি তিনি কিন্তু একেবারে সশরীরে গিয়েছিলেন বয়ান নেওয়ার জন্য। ইডি তদন্তকারী আধিকারিক তারা মূলত আক্রান্ত হয়ে তাদের বয়ান নেওয়ার জন্য। এক্ষেত্রে প্রথমে যখন একেবারে বসিরহাটের ডিএসপি তারা যখন এসে পৌঁছলেন, অর্থাৎ সানন্দা গোস্বামী তিনি যখন পৌঁছলেন বয়ান নেওয়ার কথা বললেন, অর্থাৎ ইডি সেখানেও কিন্তু বয়ান দিলেন না। যারা আক্রান্ত হলেন তারা অন্য কাজে ব্যস্ত আছে এমনটা। তার কারণ কিন্তু একেবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, তারা কিন্তু তদন্তের স্বার্থে সেখানে কাজ করতে গেছিল, সঠিক যে ইনফরমেশন ছিল এমনটা দাবি করছে, সেই জন্য তারা তদন্তের জন্য সেখানে গিয়েছিল। সেক্ষেত্রে সেখানে আক্রান্ত হচ্ছে, তারা অভিযোগ করছে নিয়ম মেনে। কিন্তু কেন্দ্রীয় সংস্থা কেন রাজ্য পুলিশের কাছে তারা বয়ান দেবেন, এমনটাই কিন্তু তারা মনে করছে। সেই কারণে তারা কিন্তু কৌশলে আইনি পদক্ষেপ নেবে এমনটা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে, সেই কারণে বয়ান দিলেন না। এবং একেবারে এই যে যেহেতু কেন্দ্রীয় সংস্থা ইডি, রাজ্য পুলিশের আধিকারিক সেখানে বয়ান দিলে সেক্ষেত্রে দেখা গেল মামলা হওয়ার পরে একাধিক ধারা সেখানে সেভাবে দেওয়া হয়নি, একাধিক পদক্ষেপ থাকতে পারে। সেই কারণে আইনি যে পরামর্শ নেওয়ার পরেই কিন্তু এমনটাই কৌশল। সেই কারণেই যেমন বসিরহাটের ডিএসপি যখন সানন্দা গোস্বামী তিনি বয়ান নিতে গেলেন, সেক্ষেত্রে যেমন কৌশলে তারা বয়ান দিলেন না, ঠিক পাশাপাশি একেবারে বনগাঁর ক্ষেত্রেও কিন্তু একই রকম দেখা গেল। দীপেন্দ্র তামাং ডিএসপি গেলেন, সেখানে
থাকলেও কিন্তু বয়ান দিলেন না, ফাঁকা হাতে ফিরতে হলো, তাই অন্য কাজে ব্যস্ত এমনটা বেশ। দিয়ে। তার কারণ রাজ্য পুলিশের কাছে কিন্তু কেন্দ্রীয় সংস্থা তারা বয়ান দেবেন না এমনটাই বলা চলে, কারণ তদন্তের স্বার্থে কিন্তু তারা কিছু তদন্ত করতে, অন্য কোনো ব্যক্তিগত কাজ নয়, তারা কিন্তু এমনটা উল্লেখ করছে। সেই কারণে আজকে দু ক্ষেত্রে দেখা গেল কোনোভাবে বয়ান দিলেন না এবং পুলিশকে বয়ান দিলেন না ইডির অফিসাররা। ধন্যবাদ অনুপ। আমরা কমপ্লেনেন্টের বয়ান নিতে এসেছিলাম, কিন্তু উনি বয়ান দিতে পারেননি আর কি। মানে আমরা 3 বার নোটিস করেছি, কিন্তু এবং দিস ইজ সেকেন্ড টাইম উই আর ভিজিটিং, বাট কমপ্লেনেন্ট সামহাউ ইজ নট অ্যাভেলেবল। তিনি আছেন, উনি আদারওয়াইজ অকুপাইড আছেন। ইডি ডেপুটি ডাইরেক্টর, হি ইজ দ্য কমপ্লেনেন্ট। আর এবার রেশন দুর্নীতির তদন্তে নজরে শঙ্কর আঢ্যর পরিবার, অর্থাৎ ইডির স্ক্যানারে এবার শঙ্কর আঢ্যর পরিবার। আর এবার ডিভিশন বেঞ্চের ধাক্কায় পথ বদল, 42,949 প্রার্থী তালিকা প্রকাশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এবার ডিভিশন বেঞ্চের ধাক্কায় পথ বদল, অর্থাৎ 42,949 প্রার্থী তালিকা প্রকাশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। আর এবার আদালতের বাইরে সমস্যা মেটানোর পরামর্শ সিঙ্গেল বেঞ্চের। প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অর্ণবের থেকে একটু জানবো। অর্ণব, তাহলে কি স্থগিতাদেশের চাপেই আদালতের বাইরে সমস্যা মেটানোর পরামর্শ? দেখো, আদালতের বাইরে সমস্যা মেটানোর কোনো পরামর্শ বিচারপতি অমৃতা সিনহা দেননি। তিনি যেটা দিয়েছেন, যেহেতু আদালতের এই মুহূর্তে হাত বাঁধা, ডিভিশন বেঞ্চ প্যানেল প্রকাশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে রেখেছে, তাই প্যানেল না পেলে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ জারি করতে পারছেন না। 94 জন অবৈধভাবে চাকরি পেয়েছে, প্রাথমিক বোর্ড তাদের চাকরি বাতিল করেছে। এই 94 জায়গায় যোগ্য কোন 94 জন সামনে আসবেন, সেটা যদি প্রাথমিক বোর্ড আদালতে প্যানেলটা প্রকাশ করে বা আদালতে দেয়, তবে সেক্ষেত্রে আদালত নির্দেশ দান করতে পারে। যেহেতু আদালতের হাতে কিছু নেই, তথ্য নেই, তাই এক্ষেত্রে রাজ্য সরকার তারা জানিয়েছে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে তারা চেষ্টা করেছিল এই যোগ্য বঞ্চিত আন্দোলনকারীদের সমস্যা মেটানোর, কিন্তু সেটা আইনি বিভিন্ন জটিলতার মাধ্যমে সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। এই অবস্থায় আদালত বলেছে আদালত শুধু পরামর্শ দিতে পারে, সেই পরামর্শ দেওয়া হয়েছে আদালতের বাইরে, অর্থাৎ রাজ্য সরকার এবং মূল মামলাকারী প্রাথমিক নিয়োগ দুর্নীতির দুটো মূল মামলা, এক রমেশ মালিক, 2 সৌমেন নন্দী। এই 2 মূল মামলাকারী তারা রাজ্যের সঙ্গে আলোচনা করবে, বৈঠক করে এই 94 জায়গায় কোন যোগ্য 94 জনকে চাকরি দেওয়া যায় তার সমাধান সূত্র 1, 2, 3, 4 করে খুঁজবে, এবং সেই সমাধান সূত্র কি এলো সেটা আদালতকে জানাবে 6 ফেব্রুয়ারির মধ্যে। 6 ফেব্রুয়ারি ফের মামলা শুনানির জন্য আসবে। অন্যদিকে 42,949 প্রাথমিক শিক্ষক পদে যারা কাজে যোগ দিয়েছেন তাদের যে নিয়োগ তালিকা, প্রার্থী তালিকা নয়, নিয়োগ যে তালিকা 42,949 জনের, সেই নিয়োগ তালিকা 10 দিনের মধ্যে প্রকাশ করা যাবে না। আপাতত স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মামলাকারীদের যে বক্তব্য, যে যুক্তি, সেগুলো আরেকবার পুনর্বিবেচনা করে এই বিষয়টিতে আলোকপাত করতে পরামর্শ দিয়েছে। বেশ, যে বৈঠক হলো সেই বৈঠকে ঠিক কি কি নির্দেশ বা সেই বৈঠকের নির্দেশ ঠিক কি এলো? প্রথম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বৈঠক থেকে স্পষ্ট বার্তা দিয়েছেন, ঘরে বসে রাজনীতি করা চলবে না, ময়দানে প্রত্যেককে নামতে হবে। সামনে লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের জন্য জোর কদমে প্রচার শুরু করতে হবে। লোকসভা নির্বাচনে কোন কোন ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস মানুষের কাছে যাবে তা শীঘ্রই বই আকারে প্রকাশ করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বই তৈরি করার নির্দেশ দিয়েছেন এবং সেই বই কয়েকদিনের মধ্যেই যারা জেলাতে যে সমস্ত কর্মীরা রয়েছেন সেই কর্মীদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের নির্যাস ভেতরে সেটা হচ্ছে, 1, যুবদেরকে প্রচারে আরো ঝাঁঝ বাড়াতে হবে, 2 হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে প্রচার বাড়াতে হবে, 3 কেন্দ্র যে টাকা দিচ্ছে না সেই বিষয় নিয়ে বেশি করে গ্রামের মানুষের কাছে গিয়ে সেই প্রচারের অঙ্ক পরিসংখ্যান সহকারে তুলে ধরতে হবে। একই সঙ্গে আমরা সকাল থেকে যেটা লাগাতার বলছিলাম যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব মেটানোর ক্ষেত্রে এদিনকে বার্তা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে সুজয় হাজরা জেলা সভাপতিকে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার সঙ্গে তার যে দ্বন্দ্ব বা বিবাদ রয়েছে সেটা যেন দ্রুত মিটিয়ে ফেলা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনকে বক্তব্য রেখেছেন, সূত্রের খবর তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে পঞ্চায়েতের আগে যেভাবে আন্দোলনে ঝাঁঝ বাড়ানো হয়েছিল সেটা কম মনে হচ্ছে, সেই ঝাঁঝকে বাড়াতে হবে। অনেক সাংগঠনিক নির্দেশ বহু জায়গাতে দেওয়ার পরেও সেক্ষেত্রে একটা অন্যতা করা হয়েছিল। এক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা পঞ্চায়েত সমিতির উদাহরণ টানা হয়েছে এবং সেক্ষেত্রে যে বা যারা দলের শৃঙ্খলা মানছেন না, যে দল তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেবেন, সেই বার্তার কথা এদিনের বৈঠক থেকে বলা হয়েছে।
দিন কেশিয়ারি ব্লকের ব্লক সভাপতি শ্রীনাথ হেমব্রম তাকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীকান্ত মাহাতো মন্ত্রী, শালবনীর বিধায়ক, তাকে ঝাড়গ্রামে বেশি করে সময় দিতে বলা হয়েছে। পূর্ব আর পশ্চিম মেদিনীপুরের মানস ভূঁইয়াকে বেশি করে সময় দিতে বলা হয়েছে। এছাড়া হচ্ছে যে বলা হয়েছে যে মেদিনীপুর পুরসভা যার দ্বন্দ্বের কথা বলা হচ্ছিল, সেই দ্বন্দ্ব মেটানোর জন্য মানস ভূঁইয়া এবং জেলা সভাপতিকে সুজয় হাজরাকে 1 সপ্তাহের মধ্যে বৈঠক করে সেই বিষয় সম্পূর্ণভাবে সমাধান করতে বলা হয়েছে। এছাড়া বলা হয়েছে সংবাদ মাধ্যমে যে কেউ মুখ খুলবে না, কথা বলার জন্য দলের মুখপাত্ররা আছে, যে কেউ নিজের ইচ্ছে মতো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেবেন সেটা করা চলবে না। একদম একদম আবির, আমি আসবো তোমার কাছে, কিন্তু তার আগে একবার শুনে নেব মানস ভূঁইয়া তিনি কি বলেছেন। প্রতিটি অঞ্চলে, প্রতিটি বুথে, প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়ায়, প্রতিটি শহরে, প্রতিটি গঞ্জ এলাকায় আমরা জনপ্লাবনের মতো আন্দোলন গড়ে তুলব। প্রতিটি নেতা নেত্রীকে তিনি নির্দেশ দিয়েছেন একেবারে বুথে, পাড়ায়, গ্রামে, শহরে, গঞ্জে সভা করতে হবে। ঐক্যবদ্ধভাবে সবাইকে একসঙ্গে হাতে হাত ধরে আমাদের আন্দোলনের প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে। ব্যক্তিগত মতামত বিভিন্ন থাকতেই পারে গণতন্ত্রে, তা দলে পর্যালোচনা করতে হবে, বাইরে বলা যাবে না, যাবে না, যাবে না। আর এবার আন্দোলনে ঝাঁঝ বাড়ানোর বার্তা অভিষেকের। পঞ্চায়েতের মতো লোকসভার আগেও আন্দোলন, সাংগঠনিক নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা। জানবো আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নবজোয়ার যাত্রা করেছিলেন এবং সেখানে সংগঠনের একেবারে নিচু স্তরের কি বৈঠক নিয়ে তিনি করেছিলেন ব্লকের সমস্ত নেতাদের সাথেও। লোকসভা নির্বাচনের আগেও প্রথম জেলাভিত্তিক যে বৈঠক হলো পশ্চিম মেদিনীপুর, সেখানেও তাকে বলতে শোনা গিয়েছে যে পঞ্চায়েতের আগে যে ধরনের ঝাঁঝ নিয়ে রাস্তাতে দলের সংগঠনের কর্মীরা নেমেছিলেন, সেই ঝাঁঝই বজায় রাখতে হবে, সেই ঝাঁঝকে স্তীমিত করা চলবে না। এবং দল যে নির্দেশ দেবে, দলের যে গাইডলাইন, যে বা যারা ভঙ্গ করার চেষ্টা করছেন, নিয়ম মানছেন না, দল যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, সেই বার্তাও এদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে শোনা গিয়েছে। এবং তোমাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে উদাহরণস্বরূপ চন্দ্রকোনা পঞ্চায়েত সমিতির গঠন, সেখানের ঘিরে কিছু ঘটনা ঘটেছিল যা মোটেও দলের শীর্ষ নেতৃত্ব ভালো চোখে দেখছে না। এক্ষেত্রে দল যে কড়া ব্যবস্থা গ্রহণ করতে পারে এমন ইঙ্গিত এদিনকে দেওয়া হয়েছে। এবং যে কারণেই হচ্ছে যে ব্লক সভাপতিকে সরানোর নির্দেশ থেকে শুরু করে দ্বন্দ্ব মেটানোর জন্য বিধায়ক, জেলা সভাপতি বা বাকি যারা রয়েছেন তাদেরকেও দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। এবং দল যে গোটা বিষয়টা সম্পূর্ণভাবে নজর রাখছে এদিনের বৈঠকের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তা পুরোপুরিভাবে বুঝিয়ে দিয়েছেন যারা এদিনের বৈঠকে হাজির ছিলেন তাদের সামনে। বেশ, লোকসভার প্রস্তুতি শুরু তৃণমূলের। একদিকে যেমন যুবদের প্রচারে ঝাঁঝ বাড়ানোর নির্দেশ মমতার, তেমনি অন্যদিকে আন্দোলনে ঝাঁঝ বাড়ানোর বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রধান সেনাপতি, তিনি বলেছেন নেত্রী এবং দল তাকে যে কাজ দেবেন তিনি করবেন। খবর এক নজরে নিবেদন।